গত কয়েক মাস ধরে মানে সেই গত বছরের জুলাই ষড়যন্ত্র শুরু হওয়ার পর থেকে বিশেষ করে 5 আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেয়ার পর থেকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতের মানুষের মনে একটা আগ্রহের এবং খুবই আগ্রহের সৃষ্টি হয়েছে। এই আগ্রহ খুবই স্বাভাবিক, কারণ বাংলাদেশের আমাদের পাশাপাশি দেশের মানুষ বলে শুধু নয়, বাংলাদেশের বন্ধু রাষ্ট্র হিসেবে এতদিন দেখে এসেছে বাংলাদেশকে ভারতের মানুষ, তারা বাংলাদেশকে বন্ধু রাষ্ট্র হিসেবে দেখে এসেছে এবং ভারত না থাকলে এই দেশ নিশ্চিতভাবেই এখনো পর্যন্ত পূর্ব পাকিস্তান হয়েই থাকতো, 71 হতো না, বাংলাদেশ হতো না। তো বাংলাদেশের রাজনীতিতে ভারতের মাথা গলানো নিয়ে প্রচুর অভিযোগ বাংলাদেশের এক শ্রেণীর মানুষের মধ্যে আছে। এটা ঠিক, যতটা বলা হচ্ছে ততটা সত্যি অবশ্যই নয়, হওয়া সম্ভব নয়। তবে এটা ঠিক যে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের মধ্যে গত 15 বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগকে ভারত বেশি রকমের মিত্র ভাবে। এটা শুধু যে গত 15 বছর তা নয়, আওয়ামী লীগের সেই জন্মের মানে বাংলাদেশের জন্মের পর থেকেই ভারতের সাথে আওয়ামী লীগের, ভারতে যে সরকারই আসুক না কেন তার সাথে আওয়ামী লীগের একটা বন্ধুত্বের সম্পর্ক আছে। আওয়ামী লীগকে তারা কাছের দল ভাবে। এটা ভাবার অনেক কারণ, যার মধ্যে প্রধান দুটি কারণ হলো, দল হিসেবে আওয়ামী লীগ তুলনামূলকভাবে ধর্মনিরপেক্ষ ও সন্ত্রাসীদের প্রশ্রয় দেয় না, এবং 2, ভারতের প্রতি এই দল শত্রু ভাবাপন্ন নয়, অন্য দলগুলোর তুলনায় অনেক বেশি মিত্রতা তাদের। সুতরাং সেই আওয়ামী লীগ দলের সরকারকে দেশি ও বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে যেভাবে পতন ঘটানো হয়েছে সেটা নিয়ে ভারতের মানুষ যদি চিন্তা ভাবনা করে, যদি আন্দোলিত ও আলোড়িত হয়, সেটাই স্বাভাবিক। এই ভাবনা থেকে ভারতের মিডিয়া ও ইউটিউবারদের অনেকেই বাংলাদেশের রাজনীতি ও সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করছে। আমার ক্যালকাটা ডায়ালগসও সেই ইউটিউবারদের, সেই মিডিয়ার একটি অন্যতম অংশ। যেহেতু বাংলাদেশের মিডিয়া এখন অনেকটাই সেখানকার অন্তর্বর্তী সরকার দ্বারা নিয়ন্ত্রিত এবং সত্যি খবর সেখান থেকে বাইরে আসা নিতান্তই কঠিন। বিশেষ করে ভারতে আমরা যারা বসে সেখানকার সংবাদ করি, খবর করি, তাদের কাছে সত্য খবর পাওয়া যেহেতু সহজ নয়, তাই অনেক সময় পরিস্থিতি বিশ্লেষণ করে এবং যে খবরটুকু থাকে হাতে এসে পৌঁছয় তার উপরে নির্ভর করে আমরা বিশ্লেষণ করে একটা সিদ্ধান্তে পৌঁছতে হয়। আমাদের খবর দেয়া শুধু নয়, খবরের বিশ্লেষণ করাটাও আমাদের কাজ, এবং সেই মতো খবরের বিশ্লেষণগুলো পরিবেশন করা হয় দর্শকের দরবারে। পরবর্তী সময়ে সেই সব পরিবেশিত সংবাদের কিছু যেমন সত্যি হয়, তেমনি কিছু সংবাদ আবার সত্যি হয় না, আমাদের বিশ্লেষণ ভুল হয়ে যায়। এটা হয়, এটা স্বীকার করতেই হবে, এবং এটা সব সংবাদের মাধ্যমেই এগুলো হয়। বাংলাদেশের গত জুলাই আগস্টের ওলট পালটকে আমি যেমন প্রথম থেকেই বলে এসেছি, এই ওলট পালট কোনো গণ অভ্যুত্থান বা গণবিপ্লব নয়, এটা একান্তভাবে একটা ষড়যন্ত্র। তখন তীব্র বিরোধিতা হয়েছে আমার এই বক্তব্যের, এবং এখন যারা মনে করে সেটা ষড়যন্ত্র তারা কিন্তু সেদিন আমার বিরোধিতা করেছে। আমার বক্তব্য সেদিন তারা বলেছেন ভুল, কিন্তু আজ প্রমাণিত হয়েছে যে আমার বক্তব্য ভুল ছিল না। ট্রাম্পের বিজয়ের পর যখন প্রবল আলোচনা চলছিল বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে, তখন আমি বলেছিলাম ভারতের মতামত অনুযায়ী চলতে বাধ্য হবে আমেরিকা। অর্থাৎ ভারত যেটা চাইবে বাংলাদেশের ব্যাপারে, যে সিদ্ধান্ত বাংলাদেশের সংকট মেটাতে যে সিদ্ধান্ত নেওয়া উচিত, সেটাকে অস্বীকার করতে পারবে না আমেরিকা। সেটাই হলো, ট্রাম্প দায়িত্ব দিলেন মোদিকে, আর ফেব্রুয়ারির 13 তারিখে সেই দায়িত্বটা দেওয়া হলো। এটাকে অনেকে কেউ বলতে পারেন এটা ট্রাম্পের একটা অ্যাম্বিগুয়াস স্টেটমেন্ট বা অ্যাম্বিগুয়াস মানে অস্পষ্ট মন্তব্য। এটা যদি কেউ বলেন
সেটাকে যেমন কিছুটা ভুল বলা যায় না, তেমনি কেউ যদি বলেন এই মন্তব্যে ট্রাম্পের কোনো অ্যাম্বিগুইটি নেই, তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে এই দায়িত্ব ভারতের, বাংলাদেশের দায়িত্ব, তাহলে তিনিও কিন্তু ভুল বলবেন না। যিনি বলবেন এই দায়িত্ব ভারতের, ওটা ঠিক বলেছেন, কোনো অ্যাম্বিগুইটি নেই। আসলে রাজনীতি এমন একটা জিনিস যে সাদা চোখে সবকিছু দেখা যায় না, অনেক কিছু বুঝে নিতে হয়। আর এই বুঝে নেওয়াটা চলে যে যার নিজের মতো করে চলে। আর তার কিছু যেমন সত্যি হতে পারে ভবিষ্যতে, আবার কিছু মিথ্যে হতেও পারে। যে যে রাজনীতিটা পছন্দ করে, যার যে যেটুকু নিতে চায়, যে যেরকম ভাবে দেখতে চায় সেরকম ভাবে দেখবে। তাই এই মিথ্যেকে তাই গুজব বা মন গড়া কথা বলা যায় না। কথাটা উঠছে সম্প্রতি মিডিয়ায় প্রচারিত বিশেষ করে দুটি বিষয় নিয়ে। একটি হলো বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে একটা কু হয়েছে কিনা, লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান তিনি গ্রেপ্তার হয়েছেন কিনা, এবং দুই, শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, বাংলাদেশে তার শীঘ্র ফেরার সম্ভাবনা আছে কিনা, এই বিষয়টি নিয়ে। এমন নয় যে কেবল ভারতের মিডিয়া বলছে এই কথাগুলো, বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতেও, বহু মিডিয়াতে একই কথা অনেকে বলছেন ও বলেছেন। এমনকি ওই যে আমাদের ওয়াকারুজ্জামান সাহেব এসে নামলেন তেজগাঁও বিমানবন্দরে, বাংলাদেশের বহু চ্যানেল সেই একই কথা বলেছে। আবার কেউ কেউ বিরোধিতা করছেন, তারা বলছেন না উনি শাহজালাল বিমানবন্দরে এসে নেমেছেন। মানে এই দুটোই তো ঠিক হতে পারে না, দুজনেই বাংলাদেশ থেকে বলছে, দুজনেই ঠিক হতে পারে না। তাহলে একজন ঠিক একজন ভুল। ভারতে আমরা যেটা, আমার চ্যানেলেও আমি বলেছি, তিনি তেজগাঁও বিমানবন্দরে এসে নেমেছিলেন, কারণ শাহজালাল বিমানবন্দরে তাকে সেখানে নামলে তার উপরে অন্য রকমের আক্রমণ হওয়ার থাকতো। তিনি তাকে ওখানে জোর করে ধরে নিয়ে গিয়ে তাকে করে নেওয়া হতো, তার কাছ থেকে পদত্যাগপত্র নেওয়া হতো, এমনকি তাকে মেরে ফেলার সম্ভাবনাও ছিল। আবার সেই দিন ওই হিজবুতে তাহরিন তারাও সেদিন মিছিল করেছিল। এই সবগুলো মিলিয়ে তিনি ওই জায়গায় যাননি, এটা আমি বলেছি। কিন্তু এই নিয়ে অনেকে বলছেন যে এটা হচ্ছে গুজব। বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে এই কথা বলা হচ্ছে, কিন্তু মানে গুজব ছড়ানোর অভিযোগটা উঠছে ভারতের মিডিয়ার বিরুদ্ধে। বাদ রাখা হচ্ছে বাংলাদেশে বসে একই কথা বলছেন যারা, তাদেরও, অথচ তারা কোনো প্রমাণও দিতে পারছেন না যে অন্যরকম কিছু ঘটেছিল। এটাও একরকমের ভারত বিরোধী মানসিকতা। এবার আসি আমাদের আজকের আলোচনার প্রসঙ্গে, যেটা নিয়ে শুরু করেছিলাম। প্রথমে বলি সেনাবাহিনীর মধ্যে দলাদলি ও বিদ্রোহের খবরটা নিয়ে। বাংলাদেশ সেনাবাহিনী যে একাধিক গোষ্ঠীতে বিভক্ত, সেটা যে আদৌ মিথ্যে নয় সেটা সবাই জানে। এমনকি বাংলাদেশের লোকজনও জানে, সেনাবাহিনীর মধ্যেও লোকজন জানে। তাদের মধ্যে কেউ বলেন 3টে গোষ্ঠী, কেউ বলেন 4টে গোষ্ঠী। 3টে কিংবা 4টে যে গোষ্ঠী হোক না কেন, সেটাও তাদের মধ্যে রয়েছে। আর বাংলাদেশ সেনার একাধিক কর্মকর্তা ইতিপূর্বে নিহত হয়েছেন, তারা অন্যকে খুন করার দায়ে অভিযুক্ত হয়েছেন। এসব কি মিথ্যে? একাধিক রাষ্ট্রপতি নিহত হয়েছেন, এটা কি সত্যি নয়? আচ্ছা, এইসব কাণ্ডগুলো ঘটার আগে কেউ কি বুঝতে পেরেছিল যে বাংলাদেশে এই ধরনের ঘটনাগুলো ঘটতে যাচ্ছে? বোধহয় বাংলাদেশে কেউ বোঝেনি, এবং যারা খুন হয়েছেন তারা তো বোঝেননি, কিংবা যাদের মধ্যে কু হয়েছে তারা অন্তত বোঝেননি। কিন্তু কেউ কেউ তো নিশ্চয়ই বুঝেছিল। যারা বুঝেছিল তাদের মধ্যে ভারতেরও কিন্তু একটি দুটি সংবাদ মাধ্যম এবং মিডিয়া তারা ছিল। 75-এ শেখ মুজিবুরের হত্যার কথাটা ভাবুন। হত্যার আগে ভারত থেকে সতর্কবাণী গিয়েছিল শেখ মুজিবুর রহমানের কাছে। মুজিব বিশ্বাস করেননি, উনি মানতে চাননি যে বাংলাদেশে কেউ ওকে হত্যা করতে পারে, কিন্তু তাই হয়েছিল। সপরিবারে তাকে খুন করা হয়েছিল। বেঁচে গিয়েছিল কেবল তার 2 কন্যা, এই শেখ হাসিনা এবং শেখ রেহানা। এটা তাদের মধ্যে, এখন তার মূল্য দিতে হয়েছিল মুজিবুর রহমানকে তার জীবন দিয়ে। এবং শুধু যে মুজিবুর রহমানকে তার জীবন দিয়ে দিতে হয়েছিল তা নয়, বাংলাদেশকেও তার অনেক মূল্য দিতে হয়েছে। বাংলাদেশের সংবিধান পরবর্তীকালে পাল্টে নেওয়া হয়েছে। তো এই যে এবার এই 2024-এর সতর্কবার্তা দেওয়া হয়েছিল শেখ হাসিনাকেও, তিনিও গুরুত্ব দেননি। আচ্ছা, জুলাইয়া আন্দোলন শুরু হওয়ার আগে কেউ কি ভেবেছিল যে কোটা আন্দোলনের মতো একটা নিরামিষ আন্দোলন, যে কোটা তুলে দিতে হবে, এই আন্দোলন হাসিনার পতন ঘটাবে? কেউ ভেবেছিল? আমি খুব ভালোভাবে জানি ভারতের 2-1টি মিডিয়া কিন্তু আঁচ পেয়েছিল। আমার সাথে তাদের রীতিমতো আলোচনা হয়েছে এই বিষয় নিয়ে। 3 আগস্টের আগে তারা বলেছিল সে কথা, তাদের কথা মিলে গেছে। যদি না মিলতো তাহলে কি হতো? বলা হতো
গুজব ছড়িয়েছেন ভারতের মিডিয়া। হাসিনা ফ্যাসিস্ট এই কথাটি আজকাল খুব শোনা যায়। হাসিনা যতদিন ক্ষমতায় ছিলেন কেউ বলেছে তাকে ফ্যাসিস্ট? সবাই ধরতে পারেন না, রাজনীতি ধরতে পারেননি। 2 মাস আগে দাভোসে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা, তিনি আর ফিরবেন না। এটা কি শুধু আমরা ভারতের মিডিয়ায় আমরা বলেছিলাম? এই স্পেকুলেশনে বাংলাদেশের মিডিয়াও তো ছিল না, বহু ছিল, খোঁজ নিয়ে দেখুন। সেনার কথায় ফিরি এবার। কোন সভ্য দেশে সেনাবাহিনীতে বাংলাদেশের মতো গোষ্ঠীদ্বন্দ্ব আছে? খুনোখুনি, ক্ষমতা দখল এগুলো আছে বলতে পারেন? এমনকি বাংলাদেশের এই বছরে, এই 53-54 বছরে বাংলাদেশে যত সেনা অভ্যুত্থান হয়েছে, যত মারামারি কাটাকাটি হয়েছে, এতটা পাকিস্তানে পর্যন্ত হয়নি। সুতরাং এই যে সেনাবাহিনীর সাম্প্রতিক চলন দেখে কোন মিডিয়া যদি কিছু সিদ্ধান্তে যাওয়ার কথা ভাবে এবং সেই চেষ্টা করে এবং সেই চেষ্টার প্রেক্ষিতে বিশ্লেষণ নেই যদি তার মতামত দেয়, সেটাকে গুজব বলা যাবে? গুজব বলা যাবে সেটাকে? ফয়জুর রহমানের গ্রেপ্তারি নিয়ে যদি স্পেকুলেট করে কেউ, যদি 7 ঘন্টা আগে সেনাপ্রধানের আফ্রিকা থেকে ফেরা নিয়ে স্পেকুলেট করে কেউ, যদি সন্ত্রাসী হিজবুত তাহরিরের মিছিলে বাহিনীর কড়াকড়ি নিয়ে কেউ যদি কোনো স্পেকুলেট করে, সেটা কেন গুজব হবে? কেন গুজব হবে? যদি পাকিস্তানের আইএসআইয়ের সঙ্গে ফয়জুর রহমানের ঘনিষ্ঠতা নিয়ে কিছু অন্য ভাবনা আমরা ভাবি, যদি ফয়জুর রহমানের সঙ্গে আইএসআইয়ের ঘনিষ্ঠতার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তারের কথা বলা হয়, খবর বলা হয়, সে খবর সত্যি হয়তো নাও হতে পারে, কিন্তু তার সম্ভাবনা কি নেই? নেই তার সম্ভাবনা। যদি ওয়াকারুজ্জামানের সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে তার, ভারতের সেনা প্রধানের এই উক্তি নিয়ে কেউ কোনো সিদ্ধান্তে যদি যেতে চায়, যদি বাংলাদেশ সেনা প্রধানের সাম্প্রতিক সতর্কবার্তার পিছনে কেউ যদি ভারতের কিংবা শেখ হাসিনার ছবি কিংবা তাদের হাত যদি দেখতে পায়, সেটা কেন গুজব হবে? কেন? আজ এই মুহূর্তে দাঁড়িয়ে কে শেষ কথা বলবে যে কোনটা গুজব আর কোনটা গুজব নয়? আমরা কোনো খবর দিতে পারি, খবর বিশ্লেষণ করে একটা জায়গাতে আমরা পৌঁছতে পারি, কিন্তু আমাদের সেই যে জায়গাটায় পৌঁছে যাব, সেই জায়গাটা যে একেবারে সত্যিই হবে, সেটা একেবারে মিলে যাবে, তা তো হতে পারে না। আমরা একটা পেছনে খবরকে কাটাছেড়া করে সেই জায়গায় একটা মানুষের দেহ কাটাছাড়া করতে গিয়ে পর্যন্ত সেখানে পোস্টমর্টেম রিপোর্টে, সেখানে তার ময়না তদন্তে, সেখানে পর্যন্ত ভুলভ্রান্তি ঘটে যেতে পারে, ঘটার সম্ভাবনা থাকে। আর আমরা তো সেটা তো হাতে কলমের প্রমাণ, আর আমরা সেই প্রমাণ নয়, আমরা সরাসরি আমরা দেখাতে চাইছি এই খবর এইটা হয়েছে, সুতরাং এর থেকে এই জিনিসটা হওয়ার সম্ভাবনা আছে। আমরা তো এই কথাগুলোই বলতে পারি এবং এই কথাগুলো আমরা বলে থাকি। সুতরাং ফয়জুর রহমান গ্রেপ্তার হয়েছেন কি হননি তার চেয়ে বড় কথা, তার উপর নজরদারি নিশ্চিতভাবেই রেখেছেন ওয়াকারুজ্জামান। এই কথাটা বলা কোনো অমূলক কোনো সিদ্ধান্ত নয়, এটা গুজব নয়। শেখ হাসিনার যে দেশে দ্রুত ফেরত আসাটা এটা চায় বাংলাদেশের একটা বড় অংশের মানুষ। তারা ইউনূসের বিদায় চায় অবিলম্বে। আবার এই চাওয়াটা ভারতের সরকারও চায়, কারণ ভারত বিদ্বেষী এবং সন্ত্রাসীদের প্রশ্রয়দাতা এবং পাকিস্তানের দালাল হিসেবে কাজ করছেন যে মোহাম্মদ ইউনূস, তাকে বাংলাদেশের শাসন ক্ষমতায় রাখতে চায় না ভারত। এটা পরিষ্কার, এর পেছনে ইফস অ্যান্ড বাটস কিচ্ছু নেই, কোনো কিন্তু টিন্তু নেই এর মধ্যে। আর ট্রাম্পের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পর যদি ভারত বলে, ভারত যদি চাইবে যে কোনো দিন ইউনূস সরকারের পতন ঘটাতে, ভারত চাইবে, এটা তো স্পষ্ট। কিন্তু যদি আমি এই কথা বলি, এই ভাবনা হয়তো আমার এই কথাটা ভুল হতে পারে। আমি যদি বলি মার্চের মধ্যেই তিনি ফিরবেন, হয়তো ভুল হতে পারে, মার্চ না হয় এপ্রিল হতে পারে। রাজনীতিতে এগুলো কিছু নয়, তার কারণ আমি বলেছি সম্ভাবনার কথা, আর সম্ভাবনাটা বাস্তবের উপরে ভিত্তি করে যদি তৈরি হয়, সে সম্ভাবনাকে কখনো গুজব বলা যায় না। এই যে
ইউনূসকে হটানোর চাওয়াটা প্রবল হয়েছে ভারতের কাছে এবং বাংলাদেশের মানুষের কাছেও একের পর এক ইউনূসের সিদ্ধান্তের জন্য। ইউনূস পাকিস্তানকে ঘরের মধ্যে ডেকে এনেছেন। আবার এই মুহূর্তে 26শে মার্চ যাচ্ছেন চীনে। তিনি কেন চীনে যাচ্ছেন, তিনি চান কিনা সেটা অন্য প্রশ্ন, কিন্তু চীন তো জানে তাকে দিয়ে চাপ দিয়ে এই তিস্তা ব্যারেজ যে প্রকল্প, তিস্তা বাঁধ প্রকল্প, সেইটা নেওয়ার জন্যে চীন বহুদিন ধরে এই তিস্তা প্রকল্প নিয়ে তাদের উৎসাহ দেখিয়েছে। তার কারণ চীন ওখানে যেতে পারলে চিকেন নেক কেটে দিয়ে ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলোকে বিচ্ছিন্ন করতে পারে এবং বলতে পারে এগুলো তিব্বতের অংশ বলে তার মধ্যে ঢুকিয়ে নিতে পারে। ডোকালাম কেলেঙ্কারির কথা আমরা জানি চীনের। এটা চীনের অনেক পুরনো ছক। সুতরাং আমরা কেউ যদি বলি যে ইউনূস 26শে মার্চ যাচ্ছেন চীনে এবং সেখানে গিয়ে চীনের সঙ্গে এই ধরনের চুক্তি করবেন, তাহলে ভারত কি এটা কখনো মানতে পারে না। সুতরাং ভারত কি করতে পারে, সম্ভাবনাটা কি আছে? 26শে মার্চের আগে ইউনূসের পতন ও তারপর বাংলাদেশের শেখ হাসিনার ফিরে যাওয়ার কথা বলাটা তারা ভাবতেই পারে ভারত। এবং যদি কোনো সংবাদ বিশ্লেষক হয়, তারা যদি এইটাকে সামনে রেখে বলে এই সম্ভাবনা আছে, যদি এই কথা যদি বলে তারা, তাহলে সেটাও কি করে অমূলক হয়, কি করে গুজব হয়। রাজনীতি, দেখুন, রাজনীতি কোনো সরল রেখায় চলে না। এটা একমাত্রিক নয়, বহুমাত্রিক ব্যাপার। অনেক দিক ভেবে চিনতে রাজনীতি চলে। আর বাংলাদেশের বর্তমান অস্থির পরিস্থিতিতে কোনো কিছুই নিশ্চিতভাবে বলা যায় না, কোনোটা বলা সম্ভব নয়। যে কোনো মুহূর্তে পরিস্থিতির পরিবর্তন ঘটতে পারে, আর সেটাই স্বাভাবিক। আর যেটা সত্যি মনে হচ্ছে, কাল সেটা সত্যি নাও মনে হতে পারে, মিথ্যে হয়ে যেতে পারে। আবার আজ যেটা হওয়া অসম্ভব বলে মনে হচ্ছে, কাল কিন্তু সেটা আবার সম্ভব হতে পারে। আমরা জ্যোতিষী নই। আমরা খবর বিশ্লেষণ করে যা পাই, যা বুঝি, সেটা দর্শকদের সামনে বলি। সেটা যাদের ভালো লাগে তারা পছন্দ করেন, যাদের ভালো লাগে না তারা পছন্দ করেন না। কিন্তু যাদের ভালো লাগে না, তারা যদি পছন্দ হয়নি তাদের আমাদের বিশ্লেষণ, তারা সেটা শুনে চুপ করে যেতে পারেন। কিন্তু বাংলাদেশে আমি আগের একটা ভিডিওতে বলেছি, খিস্তিওয়ালাদের গালাগালিতে ডক্টরের বোধহয় এদের অনেকের ডক্টরেটের সংখ্যা ও দেশে খুব বেশি, এবং তারা যে ভাষায় খিস্তি দেন সেটাকে বলতে বাধ্য, সেটা ভদ্র ভাষায় খিস্তি নয়। আর যারা মনে করেন সব জানতা, সে যে আমরা সব জানতা নই। আমরা বারবার বলছি, আমরা গণৎকার নই, জ্যোতিষী নই। আমরা খবর বিশ্লেষণ করি আমাদের মতো করে, তারপর একটা সিদ্ধান্তে পৌঁছই। সেই সিদ্ধান্তের সাথে আপনাদেরকে, দর্শকদেরকে তার সাথে পরিচিত করাই। ঠিক আছে, আমাদের এর বাইরে আর কিছু নেই। আর বাংলাদেশের ব্যাপারে অবশ্যই বলছি, আমাদের নিজেদের ভেতরের একটা চাওয়া আছে। কারণ আমরা ওই 1971-এর ওই বাংলাদেশের থেকে যখন লক্ষ লক্ষ মানুষ এখানে এসেছিলেন, তাদেরকে আমাদের এখানে আমরা তাদের পাশে দাঁড়িয়েছিলাম। সুতরাং বাংলাদেশের যে বিষয়, বাংলাদেশের উপরে আমাদেরও একটা আত্মিক যোগ আছে, আমাদেরও একটা তার সাথে সম্পর্ক আছে। আমরা তার জন্যই বাংলাদেশ নিয়ে কথা বলবো এবং আমাদের মতো করে বাংলাদেশের ওপরে আমাদের খবরের বিশ্লেষণ করব। যাদের পছন্দ হবে তারা ভালো বলবেন, যাদের পছন্দ না হবে তারা চুপ করে যাবেন, কিন্তু খিস্তি করবেন না। কারণ সেটা গালাগাল দিলে আপনাদের নিজেদের গায়ে পড়ে, ওই যে সে একটা কথা আছে না, জমিদারের কথা, যে জমিদার রেগে গিয়ে প্রজাকে বলছে শুয়োরের বাচ্চা, তখন প্রজা বলছে হুজুর মা বাপ। যারা বলছেন এরকমভাবে গালাগাল দিচ্ছেন, তাদেরকে বলে আপনারা হুজুর, আপনারা মা বাপ। এইবার গালাগালিটা নিজের ঘাড়ে নিয়ে বসে থাকুন।